বিসমিল্লাহির রহমানির রহিম। 24-25 অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছে। তো এবার জনগণ কিন্তু এদিকে লক্ষ্য করে আছে যে আসলেই বাজেটে নতুন কিছু আমাদের জন্য কি আসছে। কারণ বাজারে গেলেই ক্রেতাদের হাঁসফাঁস ধরে যাচ্ছে। বাজারে মূল্যস্ফীতি যদি জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে না থাকে তাহলে কিন্তু জনগণ অস্থির হয়ে যায়। তো সেই জায়গা থেকে আসলেই এই বাজেটে জনগণের মূল্যস্ফীতি কমানোর জন্য যে কি করা হয়েছে এটাই কিন্তু জনগণ লক্ষ্য করে আছে। তো সংগ্রামী উপস্থিতি, আসলে আমরা কেন ট্যাক্স সরকারকে দেওয়া হয়, রাষ্ট্রকে কেন ট্যাক্স দেওয়া হয়, আর এই ট্যাক্সের টাকা দিয়ে কি বা হয়? এই ট্যাক্সের টাকা দিয়ে বাংলাদেশ চলে, এই ট্যাক্সের টাকা দিয়েই নেতা সংসদ চলে। তো সংসদ যেখানে চলে, আমরা এই নির্ধারণ করার জন্যে আমাদের টাকাটা কোন মাধ্যমে দেওয়া হবে বা কোন মাধ্যম এই টাকাটা নিয়ে কাজকাম করবে, বাংলাদেশের সংস্কার করবে। তো সেই জায়গা থেকে আমাদের গণতন্ত্রের ভিত্তিতে একটি নির্বাচনের প্রথা চালু হয়েছিল। সেই প্রথা অনুযায়ী নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে সমস্ত বাংলাদেশের দায় দায়িত্ব তুলে দেওয়া হয়। তো সেই জায়গা থেকে যদি আমরা বাংলাদেশের দায় দায়িত্ব তুলে দিয়ে থাকি, তাহলে সেটা সরকার হতে হবে নির্বাচিত সরকার, সরকার হতে হবে জনবান্ধব সরকার, সরকার হতে হবে গণমুখী সরকার, সরকার হতে হবে গণতন্ত্রের সরকার। কিন্তু আসলেই আমাদের সরকার কি এই রকম গণতন্ত্রের সরকার নাকি নির্বাচিত সরকার? আসলেই তো যদি নির্বাচিত সরকার না হয়, তাহলে আমার ট্যাক্সের টাকা আমি রাষ্ট্রকে দিলাম আর রাষ্ট্র সেটা সঠিক ক্ষেত্রে ব্যয় করা হলো না, সে টাকাটা আত্মসাৎ করা হলো, তাহলে তো আমার ট্যাক্সের টাকা দিয়ে লাভ হলো না রাষ্ট্রের। আমি এই রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে আমার যেমন ট্যাক্সের টাকা দেওয়ার অধিকার বলা হয়েছে, তেমনিভাবে আমার ভালো মন্দ জানার অধিকারও কিন্তু রয়েছে। আমার ভালো মন্দ ভোট দিয়ে নেতা তৈরি করার অধিকারও কিন্তু গণতন্ত্রে স্পষ্ট করে বলা হয়েছে। তো গণতন্ত্রে যদি স্পষ্ট করে বলা হয় যে আমার ভোটের মধ্য দিয়েই একজন রাষ্ট্রপ্রধান তৈরি হবে, তো রাষ্ট্রপ্রধান আসলে কি আমার ভোটের কোনো দাম রয়েছে? এই সরকার ক্ষমতায় আছে, একাধিক সময় ক্ষমতায় চলে আসছে, তো সেই ক্ষেত্রে আমার ভোটের কি কোনো দাম রয়েছে? না, দাম রয়নি। যেখানে কোনো ভোটের কোনো প্রয়োজন নেই, এমনি এমনি সরকার হয়ে যাচ্ছে, রাতের অন্ধকারেই সরকার হয়ে যাচ্ছে। তাহলে আমরা ট্যাক্সের টাকাটা কার হাতে দিব, কাকে দিব এই দেশের উন্নয়ন করতে? উন্নয়নের নামে শুধু যদি লুটপাটই হয়ে যায়, তাহলে ট্যাক্সের টাকা, এই মেহনতি মানুষের ঘামের টাকা, রিক্সা চালকের ঘামের টাকা, দিনমজুরের ঘামের টাকা দিয়ে যদি বেগম বাড়িতে বাড়ি তৈরি করা হয়, আপনার মন্ত্রীদের বাসস্থানের জন্য কোটি কোটি টাকা দুর্নীতি করা হয়, তাহলে এই ঘামের টাকা তো আসলে কাজে লাগলো না, কি হলো? অন্যায় পথে চলে গেল। তো সেই জায়গা থেকে আমাদের একটি চিন্তা করতে হবে। আমাদের গণতন্ত্রের ভাষাতে বলা হয়েছে যে সরকারকে জবাবদিহিতার জায়গা তৈরি করতে হবে, সরকার জবাবদিহিতার জায়গাতে সরকারকে থাকতে হবে। আসলে কি জবাবদিহিতার জায়গায় সরকার আছে? নাই। সরকারের মতো অবৈধভাবে ক্ষমতায় যেভাবে সরকার রাষ্ট্র পরিচালনা করছে, আসলে যেখানে জনগণের কোনো দাম নেই, জনগণের ট্যাক্সের টাকা ঠিকই নেওয়া হচ্ছে, অথচ জনগণের জানবার অধিকার নেই, জনগণের বলবার অধিকার নেই, জনগণের জবাবদিহিতার জনগণের কাছে অধিকার নেই। তো সেই জায়গা থেকে যে আমরা আমাদের ট্যাক্সের টাকা আমরা দিচ্ছি সরকারকে, রাষ্ট্রকে, তো সেই টাকা আসলেই অবৈধ খাতে ব্যয় করা হচ্ছে নাকি বৈধ খাতে ব্যয় করা হচ্ছে, এটা জনগণের অধিকার জানার রয়েছে। তো জনগণের অধিকার যখন জানার রয়েছে, তাহলে জনগণকে কেন জানানি হয় না? আজকে যে বাজেট অধিবেশন চলছে, এই বাজেটে আসলে জনগণের কল্যাণে কতটুকু লাগবে, জনগণের মূল্যস্ফীতি কমানোর যে ইঙ্গিতটা কি আসলে এই বাজেটে রয়েছে? জনগণ বাজারে গেলেই জনগণের কিন্তু হাঁসফাঁস ধরে যাচ্ছে। জনগণ আসলে একটি মালের দাম যদি 5 টাকা কমে,
তে আজ থেকে 1 মাস আগে বা 2 মাস আগে 50 টাকা বেড়ে গেছিল, তো 50 টাকার থেকে 5 টাকা কমিয়ে তাহলে কি জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে থাকলো? না, থাকলো না। তো আসলেই এই জিনিসগুলো সরকারকে বুঝতে হবে, এই জিনিসগুলো রাষ্ট্রকে বুঝতে হবে। রাষ্ট্র শুধু সরকার শুধু সরকারের যদি চিন্তা চেতনা করে সরকার পরিচালনা করে তাহলে কিন্তু এ দেশ চলবে না। কারণ রেমিটেন্স একেবারে বাংলাদেশের জন্য খুবই কম হয়ে গেছে। ট্যাক্সের যেমন এই ট্যাক্সের বোঝাটা আবারও যদি জনগণের ঘাড়ে চাপানো হয় তাহলে জনগণের একসময় ঘাড় ভেঙে যাবে, জনগণ এই ভারসাম্য বহন করতে পারবে না। যেমন ব্যবসায়িক মহল রয়েছে, ব্যবসায়িক মহলদের এই শুল্ক বাড়াতে বাড়াতে, কর বাড়াতে বাড়াতে একসময় ব্যবসায়িকেরাও কিন্তু মাথা ভেঙে যাবে, ব্যবসায়িকরা আর খাড়া থাকতে পারবে না, ব্যবসা কিন্তু আর ধরে রাখতে পারবে না। তো সেই বিষয়গুলো সরকারকে চিন্তা করতে হবে। আমি খালি বাড়িয়েই যাচ্ছি। আসলে আমাদের দেশ একটি ছোট্ট দেশ, এই দেশটা কিন্তু চলে রেমিটেন্সের টাকায়, এই দেশটা চলে বিদেশি ব্যবসায়িকরা আমার দেশে ব্যবসা করবে এই শুল্কই। এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুবই কমে গেছে, ইত্যাদি কারণে এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুবই কমে গেছে। তারপরেও এই যে বরাদ্দ, যে বাজেটটা হতে যাচ্ছে, এটা যদি গণমুখী বাজেট না হয়ে থাকে, যে এটা যদি জনগণের কল্যাণের প্রতিফলন না ঘটে, জনগণের কথা যদি না এই বরাদ্দে বলা হয়, তাহলে তো এই বাজেট জনগণের কাজে আসবে না। এটা জনগণের শুধু চাপ সৃষ্টি করা হবে। এখানে আমাদের মূল যে জিনিসগুলো সেটা হলো যে আমাদের বাজারটা নিয়ন্ত্রণ করতে হবে। বাজারটা যদি সরকার নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে তো জনগণ মরে যাবে, জনগণ বাঁচবে না। বাংলাদেশের জনগণের আয় ক্ষমতা এমনি কম, তারপরেও যদি এই বাজার মনিটরিং না করে, বাজার যদি খালি বেড়েই যায়, অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়, তাহলে এই বাংলাদেশের জনগণের অবস্থা একেবারে 12টা বেজে যাবে। তাই এই বাজেট পেশ করতে যাচ্ছেন, এই বাজেটে যেন এই মূল্যস্ফীতি কমানো হয় এবং বাজার মনিটরিং করে নির্ধারিত জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে যদি বাজারটা রাখা যায় তাহলে হয়তো এই বাংলাদেশের জনগণ চলতে পারবে, না হলে কিন্তু চলতে পারবে না। তো সেই বিষয়গুলো আসলেই বরাদ্দে আছে কিনা এটা একটি বিষয় লক্ষণীয়। এই লক্ষণীয় বিষয়গুলো লক্ষ্য করে বাজেটটা পেশ করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘজীবন কামনা করেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।